নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি তোমাদের কিন্তু মাধ্যমিকের পারুল প্রকাশনী ইতিহাস সলভ করাচ্ছি। আজকে আমি ইতিহাসের কিন্তু তোমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায় সলভ করাবো, ঠিক আছে। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে প্রশ্নগুলো খুব সুন্দর আছে। ডক্টর অমিত দে, বিশ্বজিৎ বাগৈ, আমাদের পারুল প্রকাশনীর বই আছে, খুবই ইম্পর্টেন্ট বই। এই বইটা আজকে আমি সলভ করাবো, সেকেন্ড চ্যাপ্টার, ওকে। তো আজকে দেখতেই পারছো তোমাদের আমি দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই অধ্যায়টা আজকে আমি সলভ করে দেবো, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। এই অধ্যায়টা সলভ করাবো, ঠিক। প্রশ্নগুলো দেখো নিচের দিকে আছে, এই যে এখান থেকে শুরু হয়েছে। প্রথম প্রশ্ন বলছে বামাবদিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন। তো তোমরা জানো যে বামাবদিনী পত্রিকার সম্পাদক ছিলেন কিন্তু উমেশ চন্দ্র দত্ত। বামাবদিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন উমেশ চন্দ্র দত্ত, এবং এই বামাবদিনী পত্রিকা প্রকাশিত হয়েছিল কিন্তু 1863 সালে। 1863 সালে কিন্তু বামাবদিনী পত্রিকা কিন্তু প্রকাশিত হয়েছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন। জনশিক্ষা কমিটি, সাধারণ জনশিক্ষা কমিটি কত সালে গঠন করা হয়? সাধারণ জনশিক্ষা কমিটি কিন্তু 1813 সালে গঠন করা হয়। পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। নেক্সট প্রশ্ন বলেছে যে নব বিধানসভা কে প্রতিষ্ঠা করেন। তো দেখো, নব বিধানসভা প্রতিষ্ঠা করেন কিন্তু কেশবচন্দ্র সেন, ঠিক আছে। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদের প্রকাশক ছিলেন। তো দেখো, নীলদর্পণ নাটক ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। একটা কথা তোমাদের আমি বারবার করে বলছি যে নীলদর্পণ নাটক কিন্তু লিখেছেন কিন্তু দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটক কে লিখেছেন? দীনবন্ধু মিত্র লিখেছেন। এবং এই নীলদর্পণ নাটক ইংরেজিতে লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। এবং যার নামে প্রকাশিত হয়েছিল সেটা কিন্তু রেভারেন্ড জেমস লং সাহেবের নামে প্রকাশিত হয়েছিল। ভালো করে বোঝো কি বলছি। নীলদর্পণ নাটক লিখেছেন কিন্তু দীনবন্ধু মিত্র, ইংরেজিতে লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, প্রকাশিত হয়েছে রেভারেন্ড জেমস লং সাহেবের নামে কিন্তু প্রকাশিত হয়েছে, ঠিক আছে। এবার দেখো তোমাদের এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি। 5 দাগের প্রশ্ন, এখানে কি বলেছে? 5 দাগের যে প্রশ্ন বলেছে যে সর্বধর্ম সমন্বয়ের আদর্শকে প্রচার করেন। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন কিন্তু শ্রীরামকৃষ্ণ, ঠিক আছে, শ্রীরামকৃষ্ণ। পরের এবং তার সঙ্গে যদি বলে নব্য বেদান্তন, ঠিক আছে, নব্য বৈষ্ণব ধর্মকে প্রবর্তন করেন। দেখো ভালো করে শোনো, খাতায় লেখো বাবা, এসবি একাডেমিক সেন্টার একদম যেটা বলে ওটাই পরীক্ষায় আসে। দেখো আমি নিচু হয়ে তাকিয়েছি কেন বলো তো? আমাকে টাইপিংটা কম্পিউটারের ডেস্কটপে লিখতে হচ্ছে, একটু নিচু হয়ে লিখতে হচ্ছে, এটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সর্বধর্ম সমন্বয় আদর্শ প্রচার করেন শ্রীরামকৃষ্ণ। দেখো, কেশবচন্দ্র সেনকে কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু ব্রহ্মানন্দ উপাধি ধারণ দিয়েছিলেন। আর নব্য বৈষ্ণব ধর্ম প্রবর্তন করেন কিন্তু বিজয় কৃষ্ণ গোস্বামী। আর নব্য বেদান্ত, ঠিক আছে, এই নব্য বেদান্ত কিন্তু, আর একটা কথা বলে, নব্য বেদান্ত যেটা আছে সেটা কিন্তু স্বামী বিবেকানন্দ। নব্য বেদান্ত কে করেছিলেন? স্বামী বিবেকানন্দ। তার মানে পরীক্ষা এখানে বলছে ধর্ম সমন্বয়ের আদর্শ। দেখো, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কিন্তু করেছিলেন শ্রীরামকৃষ্ণ, ঠিক আছে, মাথায় রাখবে। আর বিজয় কৃষ্ণ গোস্বামী কিন্তু নব্য বৈষ্ণব, স্বামী বিবেকানন্দ কিন্তু নব্য বেদান্ত, ঠিক আছে। 7 দাগের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 সালে। এবং এই কলকাতা মেডিকেল কলেজ থেকে কিন্তু প্রথম যে বিএ পাস করেছিলেন সেটা কিন্তু কাদম্বনী গাঙ্গুলি, ঠিক আছে। এবং তার সঙ্গে ছেলেদের মধ্যে পাশ করেছিলেন যদুনাথ বসু এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মাথায় রাখবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বোস কিন্তু দুজনে কিন্তু প্রথম কিন্তু বিএ পাস করেছিলেন কলকাতা মেডিকেল কলেজ থেকে, এবং মেয়েদের মতো করেছিলেন কাদম্বনী গাঙ্গুলি, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা। আর এমএ পাস করেছিলেন কিন্তু চন্দ্রমুখী বসু কিন্তু প্রথম এমএ পাস করেছিলেন, খাতা লিখবে কিন্তু। পরে প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম.জে. ব্রামলি। 9 থেকে প্রশ্ন, প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গড়ে ওঠে 1882 সালে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু 1882 সালে হবে। পরের প্রশ্ন, দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দেন। তো দেখো, এটা কিন্তু 1843 সালে হবে, ঠিক আছে, ব্রহ্ম সমাজে যোগ দেন 1843 সালে। পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন কি, ভিডিওটা দেখবে, ঠিক আছে। পারুল প্রকাশনের বইটা পাবলিশড হয়েছে, নতুন বই। এখানে কিন্তু বলেছে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দেন, এটা কিন্তু 1843 সালে। 11 দাগের প্রশ্ন, বাংলা নবজাগরণ ছিল, অ্যান্সার হবে কলকাতা কেন্দ্রিক। 12 দাগের প্রশ্ন, নীলদর্পণ নাটকটি প্রথম ছাপা হয়, এটা কিন্তু ঢাকা থেকে।
বাংলাদেশের ঢাকা থেকে কিন্তু 1860 সালে কিন্তু প্রকাশিত হয়। আর নীল বিদ্রোহ যেটা হয়েছিল সেটা কিন্তু 1859 সালে, ঠিক আছে, একটু মনে রাখবে মাথায়। চলো পরের প্রশ্ন দেখা যাক কি বলেছে। নেক্সট প্রশ্ন, যে রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রহ্ম সমাজ পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তো দেখো, দেবেন্দ্রনাথ ঠাকুরের পরবর্তীকালে ব্রহ্ম সমাজের দায়িত্ব নেন কেশবচন্দ্র সেন, আর দেবেন্দ্রনাথ ঠাকুরের আগে দায়িত্ব ছিল রাজা রামমোহন রায়, ঠিক আছে। আর একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে ব্রহ্ম সভা আত্মীয় সভা 1815 সালে, আত্মীয় সভা 1815 সালে গঠন করেন রাজা রামমোহন রায়। 1828 সালে ব্রহ্ম সভা গঠন করেন রাজা রামমোহন রায়। 1830 সালে ব্রহ্ম সমাজে কিন্তু রূপান্তরিত হয়, এটা মাথায় রাখবে। আর দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু কেশবচন্দ্র সেনকে কিন্তু ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন। চলো আমাদের পরের প্রশ্ন। তো দেখো, এই বছর কিন্তু মাধ্যমিকে কিন্তু পারুল প্রকাশনী কিন্তু বই পাবলিশ করেছে। পারুল প্রকাশনী বই কিন্তু মাধ্যমিকে ছিল না। আমরা মাধ্যমিকে কিন্তু জিকে পাহাড়ি, জীবন মুখোপাধ্যায় সলভ করেছি। এবার কিন্তু পারুল প্রকাশনী বইটা কিন্তু খুব ভালো বই বের করেছে। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তিকরণ করেছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। মনোজবাবু আপনি চুপ থাকলে খুশি হতাম। পরের প্রশ্ন, রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন 1822 সালে। রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন 1822 সালে। চলো এই পেজটা সলভ হয়েছে। এবার এই দিকে দেখো কি প্রশ্ন দিয়েছে, দেখা যাক। যদি কোনো প্রশ্নের অ্যান্সার ভুল হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবে। কারণ দেখো, পরের প্রশ্ন, রেনেসাঁ শব্দটি হলো অ্যান্সার পে ফরাসি শব্দ। আর বাংলায় যদি কোশ্চেন করে রেনেসাঁ শব্দের অর্থ কি, তোমরা কি লিখবে? নবজাগরণ লিখবে। এইবার দেখি এই প্রশ্নগুলো তোমাদের আমি সলভ করে দিচ্ছি ফটাফট করে, জাস্ট তোমরা প্রশ্নগুলো দেখে নাও এবং তারপরে এর অ্যান্সার সমেত কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি লিখে দেবো, ঠিক আছে। প্রথম প্রশ্ন বলেছে, বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? 19 শতককে, 19 শতককে বলে। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? গুরুদাস বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, রেভারেন্ড জেমস লং সাহেব কোন অপরাধী সাব্যস্ত হয়েছিলেন? তোমরা জানো যে রেভারেন্ড জেমস লং সাহেবের না, আমরা জানি যে নীলদর্পণ নাটকটা লিখেছিলেন কিন্তু দীনবন্ধু মিত্র, এবং এই নীলদর্পণ নাটকটা প্রকাশিত হয়েছিল কিন্তু ইংরেজিতে মাইকেল মধুসূদন দত্ত, এবং পরবর্তীকালে কিন্তু এই নীলদর্পণ নাটকটা কিন্তু রেভারেন্ড জেমস লং সাহেবের নামে কিন্তু প্রকাশিত হয়েছিল, যার জন্য কিন্তু এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাকে কিন্তু এই অপরাধে তার কিন্তু জেল হয়েছিল। পরের প্রশ্ন, যে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়? তোমরা জানো গ্রামবার্তা প্রকাশিকা যে পত্রিকা আছে সেই পত্রিকা কিন্তু বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে প্রকাশিত হয়েছিল। বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে কিন্তু প্রকাশিত হয়েছিল। বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে কিন্তু প্রকাশিত হয়েছিল। এটা কিন্তু কাঙাল হরিনাথ মজুমদার, একটুখানি খাতা লিখে রাখবে, কাঙাল হরিনাথ মজুমদার। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম বাঙালি ছাত্রী কে ছিলেন? তো দেখো, বাঙালি ছাত্রী তোমরা কাদম্বিনী গাঙ্গুলির কথা উল্লেখ করতে পারো। পরের প্রশ্ন, তো দেখো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের আমি সলভ করেছি, তো দেখো অ্যান্সারগুলো লেখা আছে, ওকে। চলো পরের প্রশ্ন কি বলেছে, বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? 19 শতক লিখবে। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 3 থেকে রেভারেন্ড জেমস লং সাহেব কোন অপরাধে, এইটা একটু ঘোরাতে হবে, বোঝা যাচ্ছে না ঠিকঠাক, এক সেকেন্ড, কোন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিল? নীলদর্পণ নাটক ইংরেজি অনুবাদ প্রকাশের অপরাধে দোষী। এখানে না একটুখানি গন্ডগোল আছে। নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেছিলেন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। জেমস লং সাহেবের নামে কিন্তু প্রকাশিত হয়েছিল অনুবাদ। হ্যাঁ ঠিক আছে, অনুবাদ একদম ঠিকঠাক লেখা আছে, অনুবাদ। চলো ঠিকঠাক লিখেছে, আমি ভয় পেয়ে গেছিলাম ঠিক আছে কিনা। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। পরের প্রশ্ন বলেছে, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল? অ্যান্সার হবে বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম বাঙালি ছাত্রী কে ছিলেন? ছাত্রী ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। পরের প্রশ্ন, নববিধান কে প্রতিষ্ঠা করেন? নববিধান। তো দেখো নববিধান কে গঠন করেন? তোমরা এখানে নববিধানটা লিখবে কিন্তু নববিধান, তাই তো। আমরা জানি যে
নব্য বেদান্ত করেন কিন্তু কেশবচন্দ্র সেন, না, নব্য বেদান্ত হচ্ছিল বিবেকানন্দ, আর বিজয় কৃষ্ণ গোস্বামী কিন্তু নব্য বৈষ্ণব, আর নব্য বিধান করেছিলেন কেশবচন্দ্র সেন। তোমরা কেশবচন্দ্র সেনের কথা উল্লেখ করবে, কেশবচন্দ্র সেন। ঠিক আছে। সতীদাহ প্রথা নিষিদ্ধ ছিল 1829 সালের 17 নম্বর রেগুলেটিং অ্যাক্ট। তোমরা একটা কাজ করবে, 1829 সালের 17 নম্বর রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে রাজা রামমোহন রায় লর্ড উইলিয়াম বেন্টিকের সাহায্যে কিন্তু সতীদাহ প্রথা রদ করেছিল। তোমরা প্লিজ এখানে কিন্তু কিছু লিখবে, এখানে কিছু টাইপিংয়ে কিছু গন্ডগোল আছে। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? বিরসালিঙ্গম পান্তুলুকে বলা হয়, বিরসালিঙ্গম পান্তুলু। তো দেখো এবার আমি সত্য মিথ্যাটা সলভ করাচ্ছি। প্রথম প্রশ্ন বলেছে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। তো দেখো শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন কি করে প্রতিষ্ঠা করবেন? রামকৃষ্ণর মৃত্যুর পরে কিন্তু রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণ কিন্তু রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেননি। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ, এবং এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল 1897 সালে। মনোজ একটু চুপ থাকলে ভালো হতো। পরের বছর এটা কিন্তু ভুল আছে, কারণ এটা কিন্তু শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেনি। আর বাবা রামকৃষ্ণ তো মরে গিয়েছিল, সে মরা লোক কী করে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করতে পারে? তোমরা স্বামী বিবেকানন্দের কথা উল্লেখ করবে 1897 সালে। দু দাগের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ পাস করেছিলেন কাদম্বিনী বসু। এমএ পাস না, কাদম্বিনী বসু কখনো এমএ পাস করেনি। কাদম্বিনী বসু প্রথম এমএ পাস করেছিলেন চন্দ্রমুখী বসু, কাদম্বিনী বসু না, এটা ভুল আছে, এটাও ভুল আছে, এটাও ভুল আছে। পরের প্রশ্ন, প্রথম বিধবা বিবাহ করেন শ্রীশচন্দ্রের ন্যায়রত্ন, না, এটাও ভুল আছে। কারণ আমরা জানি প্রথম বিধবা বিবাহ করে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছেলে নারায়ণচন্দ্র বিদ্যারত্ন। এখানে বলছে শ্রীশচন্দ্র ন্যায়রত্ন, এটা কিন্তু ভুল আছে। এবং আমরা জানি যে কৃষ্ণনগরের মেয়ে ভবসুন্দরীকে বিয়ে করেছিল। পরে বসো, প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত, এটাও ভুল আছে। আমরা জানি যে প্রথম শব ব্যবচ্ছেদ কিন্তু কলকাতা মেডিকেল কলেজে হয়েছিল 1836 সালে। কে করেছিল? মধুসূদন গুপ্ত। এখানে দত্ত হবে না, কি লিখবে? গুপ্ত লিখবে, অর্থাৎ এটাও কিন্তু ভুল। চলো এবার আমি কিছু ম্যাচিংটা করে দিচ্ছি। দেখো কালীপ্রসন্ন সিং লিখবে, তোমরা লিখবে, চলো কালীপ্রসন্ন সিং হুতুম পেঁচার নকশায় করবে। ড্রিঙ্ক ওয়াটার বেতন করবে হিন্দু বালিকা বিদ্যালয়। টমাস ব্যামিল্টন মেকলে লিখবে পাশ্চাত্য শিক্ষা। লর্ড রিপন লিখবে হান্টার কমিশন। রামমোহন রায় লিখবে অ্যাংলো হিন্দু স্কুল। ঠিক আছে, হয়ে গেল, পাটাপাট করে সলভ। এবার দেখো শূন্যস্থানগুলো সলভ করে দেবো। ঠিক আছে, দেখা যাক কতটা পারি। যদি কোনো কোশ্চেনে গন্ডগোল হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবে। শূন্যস্থান পূরণ করে এখানে বলছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, এটা কিন্তু 1800 সালে, 1800। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835, কত সালে? 1835। নীলদর্পণ নাটক রচনা করেন দীনবন্ধু মিত্র। কে করেন? দীনবন্ধু মিত্র। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় 1897 সালে। ঠিক আছে, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় কত সালে? 1897 সালে। এই হয়েছে, তোমাদের মোটামুটিভাবে করে দিয়েছি। বইটা কবে সবে মাত্র পাবলিশড হয়েছে, কয়েকদিন হয়েছে। তো যাই হোক, এটা সলভ হয়েছে। এবার আমি চলে যাবো কিছু বিবৃতিতে, দেখা যাক কোনটা বিবৃতি প্রথমে কি বলেছে এটা দেখা যাক। বিবৃতি বলেছে 19 শতকে বাংলা নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। ব্যাখ্যায় একে বলেছে কারণ শুধুমাত্র গ্রাম বাংলা নবজাগরণ হয়েছিল। ব্যাখ্যা দুইতে বলেছে কারণ এই নবজাগরণ ছিল সীমিত। তো দেখা যাক কোনটা ঠিক হবে। আমি পরের পেজে চলে যাচ্ছি। তো দেখো ব্যাখ্যা 3 হবে কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মতো সীমাবদ্ধ ছিল। বিবৃতি 2, 1872 সালে ইংরেজ সরকার 3 আইন পাশ করেছিল। ব্যাখ্যা কী হবে? দেখো এখানে কিন্তু এটা হবে, ব্যাখ্যা 3 হবে কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। দেখো এটা হবে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন
জানিয়ে, একদম ঠিক না, এটা হবে এই আইন প্রণয়নের উদ্দেশ্যে ছিল বাল্যবিবাহ, বহু বিবাহ নিষিদ্ধ এবং অসবর্ণ বিবাহ কি আছে আইন শুদ্ধ। একটা জিনিস মাথায় রাখবে যে আমরা জানি যে 3 আইন কিন্তু 1872 সালে হয়েছিল, এবং এই 3 আইনে বলা হয়েছিল কেশবচন্দ্র সেন, আমরা জানি যে কেশবচন্দ্র সেনকে কিন্তু নিয়োজিত করেছিল দেবেন্দ্রনাথ ঠাকুর, আর দেবেন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু নিয়োজিত করেছিল কিন্তু রাজা রামমোহন রায়। কিন্তু পরবর্তীকালে যখন দেবেন্দ্রনাথ ঠাকুর যখন কেশবচন্দ্র সেনকে নিয়োজিত করে ব্রহ্ম সমাজের দায়িত্ব গ্রহণ করে, কিন্তু ব্রহ্ম সমাজ কিন্তু সঠিকভাবে পরিচালনা করেছিল আমাদের কেশবচন্দ্র সেন। কিন্তু সমস্যা হয়ে গিয়েছিল পরবর্তীকালে, কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু কেশবচন্দ্র সেনকে কিন্তু ব্রহ্মানন্দ উপাধি ধারণ করেছিল, ব্রহ্মানন্দ অর্থাৎ ব্রহ্মের আনন্দ, যেটা কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুরও কিন্তু গ্রহণ করতে পারেনি। পরবর্তীকালে আমরা দেখতে পারি যখন 1872 সালে যখন 3 আইন পাস হয়, ভালো করে বোঝে, এখান থেকে কোশ্চেন করে কিন্তু, সেখানে আমরা দেখতে পারি যে কেশবচন্দ্র সেন একটা ডিসিশন নিয়েছিল যে বাল্যবিবাহ বহু বিবাহ রোধ, কি বলেছিল, বাল্যবিবাহ আর বহু বিবাহ কি আছে রোধ হবে, অর্থাৎ একটা মেয়েকে বাচ্চা বয়সে বিয়ে দেওয়া যাবে না, এবং একটা পুরুষ বারবার বিয়ে করতে পারবে না বিনা কারণ ছাড়া। এটা 1872 সালে পাশ হয়েছিল, এবং তার সঙ্গে আরেকটা আইন বলা হয়েছিল অসবর্ণ বিবাহ বৈধ। এটা কত সালে ছিল? 1872 সালে। এটাকে বলা হয় 3 আইন। পরবর্তীকালে কিন্তু কেশবচন্দ্র সেন যে ডিসিশনটা নিয়েছিল 3 আইন, কিন্তু নিজে কিন্তু এই 3 আইনকে পালন করেনি, অর্থাৎ তার অল্প বয়সের মেয়ে কুচবিহারের রাজ পরিবারের সঙ্গে বিয়ে দিয়েছিল 14 বছরের মেয়েকে, যার জন্য কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুরের কিন্তু কেশবচন্দ্র সেনের কিন্তু ব্রহ্ম সমাজ কিন্তু বিভক্ত হয়ে যায় বিভিন্ন কারণ, যে তুমি 3 আইন পাস করার পরে কি করে এই সিস্টেমটা কার্যকর করো, এটা কিন্তু মাথায় রাখবে, বাবা পরীক্ষা খুবই দেয়। পরে প্রশ্ন, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে, এখানে কোশ্চেনটা কি বলেছে দেখে নি। রামমোহন রায় লর্ড আমাসকে চিঠি লিখেছিলেন 1823 সালে। আর একটা জিনিস মাথায় রাখবেন, 1823 সালে কিন্তু জনশিক্ষা কমিটি গঠন করা হয়েছিল। ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে হবে। পরে প্রশ্ন 4 দাগের প্রশ্ন কি বলেছিল, সরি এটা তো বলে দিয়েছি আমি। 1817 সালে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। তো দেখো এই যে কোশ্চেনটা হবে হিন্দু কলেজ ব্রহ্ম, এই কলেজে হিন্দু ও ব্রহ্ম সমাজে, এটা ব্যাখ্যা 2 হবে, একদম পুরো পাক্কা গ্যারান্টি, ব্যাখ্যা 2 হবে। পরে প্রশ্ন 5 দাগের প্রশ্ন, দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 সালে ব্রহ্ম সমাজে যোগ দেন, এটি ব্রহ্ম আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তো দেখো এই যে কোশ্চেনটা এক সেকেন্ড আমরা দেখতে দাও বাবা, বইটা চেক করি, কোশ্চেনটা একটু ডাউট হচ্ছে, বাট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। একটু বইটা একটু মিলিয়ে দেখি, এক সেকেন্ড, বইটা এক সেকেন্ড আমরা দেখছি, টেক্সট বইটা একটু ঘাঁটতে হবে, তোমরা খাতায় লিখে নেবে কিন্তু, হ্যাঁ বইটা কিন্তু খুব ভালো বই, যাই বলবে কিনা আমরা টেক্সট বইটা দেখলাম, বইতে কিন্তু বলেছে দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 সালে ব্রহ্ম সমাজে যোগ দেন, এটি ব্রহ্ম আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম ব্যাখ্যা বলছে তিনি সমগ্র ভারতবর্ষে ব্রহ্ম ধর্ম প্রচার করেছিলেন, এটা ব্যাখ্যায় এক হওয়ার কোনো কথা নেই। ব্যাখ্যা 2তে বলেছে তিনি খ্রিস্ট ধর্ম অপপ্রচারের বিরুদ্ধে সফলভাবে বা সাফল্যজনকভাবে ভারতীয় ধর্ম সংস্কৃতিতে রক্ষা করেছিলেন, এটা কিন্তু ব্যাখ্যা 2ও হবে না। ব্যাখ্যা 3, তিনি ব্রহ্ম সমাজের সংস্কার করেন এবং নূতন প্রাণ সঞ্চালন করেন, একদম ঠিক, ব্যাখ্যা 3 হবে। কি হবে? ব্যাখ্যা কিন্তু 3 হবে, ওকে, ব্যাখ্যা কিন্তু 3 হবে। চলো ঠিকঠাক আছে, এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি। সংক্ষিপ্ত ব্যাখ্যা বিভাগ গ সলভ করাচ্ছি। ভারতবর্ষে ব্রহ্ম সমাজ বিভক্ত হয়েছিল কেন? বাংলা নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা, মেকলে মিনিট কি, সমাজ সংস্কার নববঙ্গদের ভূমিকা কি ছিল, মধুসূদন গুপ্ত কারণে স্মরণীয় ছিল। তো দেখো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে? এবং তার সঙ্গে এখানে আরও কিছু প্রশ্ন আছে, দেখে নাও, এই প্রশ্নগুলো সলভ করে দেবো। এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল? নববিধান কি? স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? লর্ড হার্ডিন্সের শিক্ষা বিষয়ক নির্দেশনামা কী ছিল? বাংলা নবজীবন বলতে কী বোঝায়? কাদিম্বিনী বসু গঙ্গোপাধ্যায় কেন স্মরণীয়? কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি কী? এই প্রশ্নগুলো 12খানা প্রশ্ন কিন্তু আমি এসে খুব সলভ করে দিচ্ছি, আর সম্পূর্ণ ভিডিওটা দেখো।
আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যতটা পেরেছি চেষ্টা করেছি। আর যদি কোনো প্রশ্ন এদিক ওদিক হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবে। বাই।